বলো মাধবী। আমি যে আর মাধবী, মাধবী, আমি তোমার মাধবী, তোমাতে বিলীন হয়ে যেতে চাই মাধবী। পথিক, পথিক, তুমি অসুস্থ, তাই এখন শান্ত হও, শান্ত হও। তুমি আর হারিয়ে যাবে না মাধবী, মাধবী। আর আমি হারিয়ে যাব না। তুমি কোথায় চলে গিয়েছিলে? কোথাও না, তোমার পাশেই ছিলাম। তাহলে আমি কেন তোমাকে দেখতে পাইনি? তুমি যদি আমাকে স্পর্শ করো, তাই তোমার সামনে আমি আসিনি। কিন্তু কিন্তু তুমি আমাকে প্রথম স্পর্শ করলে মাধবী। ওই যে বললাম না, তুমি এখন অসুস্থ, আর বেশি কথা বলা উচিত নয় তোমার। তোমার সাথে কথা বলতে না পারলে আমি মরে যাব মাধবী। আর আমি যখন ছিলাম না, তখন তুমি বেঁচে ছিলে না? বেঁচে ছিলাম তোমাকে খোঁজার জন্য, তোমাকে পাবার জন্য। আর তুমি এমন সময় আমাকে পেয়েছো যখন যখন আমি মরে ভূত হয়ে গেছি। তাই তাই আমাকে ভালোবাসার চেষ্টাও করো না পতি। কেউ কি ছায়ার সাথে প্রেম করে? তোমার আমার মাঝখানে মৃত্যুর এত বড় একটা ফাঁক। মাধবী, আমি সেই ফাঁকটা 3 তলা থেকে লাফ মেরে তা পূরণ করব। পথিক, ছেলে মানুষই করো না। মাধবী, আমি তোমাকে তুলে নিয়ে এই রাজবাড়ির বাইরে নিয়ে যাব, তুমি আদেশ করো। তাহলে আমি আদেশ করলাম। তুমি অসুস্থ, এখন ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতা শোনাচ্ছি। ঠিক আছে মাধবী। তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আচ্ছা। আরেকটি সুন্দর সকাল দেখব বলে হতাশাগুলো বুকের গহীনে আগলে রেখে সাজিয়ে রেখেছি উৎসবের ডালা। নতুন ভাবে তোমাকে পাবো বলে হাজারো কথামালা সাজিয়ে রেখেছি। বীরের বেশে তুমি লড়ে যাবে অদৃশ্যের সাথে। বন্ধু, ভয় পেও না, ভেঙে পড়ো না। সুন্দর আগামীতে বারবার তোমাকেই পাশে চাই। বাহ, এত সুন্দর কবিতা তোমার লেখা? হ্যাঁ। বাহ, তুমি কবিতাও লিখতে পারো? হ্যাঁ বন্ধু, এখন ঘুমাও। সকাল হয়ে গেছে। মাধবী, 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 তুমি কোথায়? তুমি তুমি এভাবে চলে যেতে পারো না মাধবী। আর যদি চলেই যাবে, তাহলে তাহলে গত রাতে আমাকে কেন তোমার সবকিছু উজাড় করে দিয়েছিলে? কেন একটা উপসী বাঘকে রক্ত মাংসের স্বাদ দিলে? কেন তুমি আমাকে নেশা ধরালে তোমাকে কাছে পাওয়ার জন্য? এখন এখন তো তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব মাধবী। গত রাতে তুমি আমাকে যেভাবে আদর করেছিলে এবং যে কথাগুলো বলেছিলে, সেই দৃশ্য আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মাধবী। প্লিজ, প্লিজ মাধবী, প্লিজ। পথিক, তুমি এখন অসুস্থ, তাই বলছি তুমি দুষ্টুমি করা বন্ধ করো, না করলে আমি কিন্তু এক্ষুনি চলে যাব। মাধবী, তুমি চলে গেলে আমি সত্যিই পাগল হয়ে যাব। কি? তুমি পাগল হলে আমাকে মুক্ত করবে কে? আমি তোমাকে মুক্ত করব।
তোমাকে যে খুন করেছে আমি তাকে খুঁজে পেয়েছি। ওই শালা বদমাইশ জাবেদ আলীকে আমি খুন করব। জাবেদ আলী আমাকে খুন করেছে, তার কি প্রমাণ আছে? আছে। কি সেটা? ময়না বলেছে জাবেদ আলী তোমাকে খুন করেছে। সেটার কোনো প্রমাণ আছে ময়নার কাছে? অথবা ময়না কি নিজের চোখে দেখেছে আমাকে কে তুলে নিয়ে গেছে? না, সেটা ময়না দেখেনি। তাহলে আমাকে তুলে নিয়ে গেছে যে, তাকে আগে খুঁজে বের করো। তারপর কে আমাকে রেপ করেছে, কে আমাকে খুন করেছে, কে আমার লাশ গুম করেছে এবং কোথায় আমাকে পুঁতে রেখেছে, এইসব উত্তর তুমি পেয়ে যাবে। মাধবী, পথিক, তুমি ধৈর্য হারিও না। মাধবী, তুমি ধৈর্য হারালে কে আমাকে আলোকিত করবে? পথিক, আমাকে তুমি আলোকিত করো, আমাকে মুক্ত করো। হে বন্ধু, বিদায়। মাধবী, আমি তোমাকে আলোকিত করব, আজীবন তোমাকে কাছে পাওয়ার জন্য, অথবা আমার তোমার প্রতি ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে একে একে আমি সব রহস্য ঠান্ডা মাথায় বের করব। মাধবী, তোমাকে আমি আলোকিত করব, কথা দিলাম মাধবী, কথা দিলাম। লতা, এই লতা, তুমি কি সত্যি কথা বলতে পারো না? সত্যি কি তুমি কথা বলতে পারো না? আমাকে বলো, কে মাধবীকে তুলে নিয়ে গেছে? জাবেদ আলী? কি হলো, জবাব দাও। লতা, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ বলে মনে হচ্ছে। সত্যি করে বলো, তোমার বোনের খুনি কে? লতা, লতা, আমাকে না বলে চলে যেও না লতা। মাধবীর খুনের রহস্য উন্মোচন করাটা আমার জীবন মরণের প্রশ্ন। ওই তো লতা আবার আসছে। লতা, এ কি, তুমি এই কাগজটা আমাকে ছুঁড়ে মারলে কেন? ও, আমি এই কাগজটা খুলে দেখবো? ঠিক আছে, আমি দেখছি। আরে রুস্তম, এটা কার নাম? এই রুস্তমই মাধবীকে তুলে নিয়ে গেছে। ও ফাইন লতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ লতা। রুস্তম, আচ্ছা মকসেদ, আমার হাতের এই পিস্তলটার দিকে তাকিয়ে বলো তো, রুস্তমকে? হ্যাঁ, রুস্তম? সরি স্যার, হঠাৎ পানির কাছের জগটা হাত থেকে পড়ে ভেঙে গেল। আশ্চর্য। মকসেদ, মেঝের কাঁচের ভাঙা টুকরোগুলো তুলে নিয়ে যাও। এই যে মকসেদ, রুস্তম কি এই গ্রামে থাকে? এই নামে তো এই গ্রামে কেউ থাকে না, তবে আপনি চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তুমি যাও। মনে হচ্ছে সহজে মুখ খুলবে না। আমিও এর শেষ দেখে ছাড়ব। পথিক, বলো মাধবী। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমাতে যাব এমন সময় তোমার সেই কর্পূরের গন্ধ পেলাম। আচ্ছা মাধবী, তোমাকে কে তুলে নিয়ে গেছিল? তার নাম কি রুস্তম? সেটা আমি জানি না, কারণ তখন অন্ধকার ছিল। সেই কারণে তাদের মুখটা
স্পষ্টভাবে আমি দেখতে বা বুঝতে পারিনি। শুধু এইটুকু মনে আছে, আমার সাথে যা ঘটেছিল সব অন্ধকারে। তাই আমার ইজ্জত নিল কে? কে আমাকে মেরে ফেললো? কে আমার লাশ গুম করে দিল? এসবের আমি কিছুই জানি না। মাধবী, তুমি কি? পথিক, আজ তুমি কিছু বলতে পারবে না। আজ আমাকে বলতে দাও। ওরা আমাকে ভালোবাসতে দেয়নি, ওরা আমার মূল্যবান নারীত্বকে ছিনিয়ে নিয়েছে। ওরা জানে না নারীর মূল সম্বলই ভালোবাসা। ভালোবাসা, যে নারী প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তার জীবনটাই যে অর্থহীন হয়, অসম্পূর্ণ হয়ে পড়ে। তাই তাই আমি নিজের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য পথিক তোমার শরণাপন্ন হয়েছি। কিভাবে তুমি নিজেকে পরিপূর্ণ করবে? আমার সাথে প্রেম করে? না, নিজেকে মুক্ত করে। এখন আমি এই রাজবাড়ির 4 দেয়ালের বন্দী একজন কয়েদি। আর কয়েদি প্রেম করতে পারে না। প্রেম করার জন্য মুক্ত জীবন দরকার। তুমি তো আজ পণ্ডিতের মতো কথা বলছো। ভুলে যেও না, আমি একজন পণ্ডিত ব্যক্তির মেয়ে। আমি কলেজে পড়েছি। আমি তা জানি। আচ্ছা মাধবী, তুমি কি আমার কাছে আর আসবে না? তাহলে তুমি নারী জাতটাকে চেনো না। তুমি কাঁদছো? আমি তো তোমাকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মাধবী। মুক্ত হলে আর আমার সঙ্গে দেখা করতে আসবে না। যদিও আমি জানি আত্মা একবার মুক্ত হয়ে গেলে আর ফিরে আসে না। আমি ফিরে আসব, আমি অবশ্যই ফিরে আসব। আমি এক পলকের জন্য হলেও ফিরে আসব। এখন বিদায় বন্ধু, বিদায়, বিদায়, বিদায়। স্যার, ও স্যার, কি স্যার, মাথায় পিস্তল ধরলেন কেন? বুঝেছি, আর কখনো পিছন থেকে ডাকবো না স্যার। রুস্তম আলীকে? কোন রুস্তম আলী স্যার? তুমি কয়টা রুস্তম আলীকে চেনো? স্যার, আগে আমার মাথা থেকে পিস্তলটা সরান, আমি মনে করার চেষ্টা করি স্যার। সময় নেই, তাড়াতাড়ি মনে করার চেষ্টা করো। রুস্তম, ও রুস্তম ভাই। স্যার, মনে পড়েছে, রুস্তম ভাই। কে রুস্তম ভাই? আমাদের রুস্তম ভাই স্যার, খুব ভালো মানুষ। আগে আমাদের রাজবাড়ির নাইট গার্ড ছিল স্যার। ভালো মন্দ পরে হিসাব হবে, এখন তাকে কোথায় পাবো বলো? সে তো 3 বছর হলো স্যার, এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? তার গ্রামের বাড়ি চলে গেছে স্যার। সেখানে গেলে তাকে পাওয়া যেতে পারে স্যার। তুমি তার সেই গ্রামের বাড়ির ঠিকানা জানো? আপনি রুস্তম ভাইয়ের বাড়ি যেতে চাইলে আমি নিয়ে যেতে পারি স্যার। তবে স্যার, প্রায় 30 কিলোমিটার দূরে তার বাড়ি। আমার সঙ্গে চলো। চলেন স্যার। স্যার, সামনে ওই দোকানের পাশে দাঁড়াবেন স্যার। স্যার, নামেন। ওই যে সামনে মাঠের মধ্যে যে ডিপ টিউবওয়েলের ঘরটা দেখছেন, রুস্তম ভাই ওখানে আছে স্যার। তুমি ওই দোকানে গিয়ে চা খাও, আমি তোমার রুস্তম ভাইয়ের সঙ্গে কথা বলে আসছি। কিন্তু স্যার। ধলা, এখন কোনো কথা হবে না। তোমাকে যা বললাম সেটাই আগে করো। তোমার নাম রুস্তম? জি, কিন্তু আপনি? তুমি মাধবীকে তুলে নিয়ে গেছিলে? আমি মানে আমি
যদি ওলট পালট কিছু বলো তাহলে এই পিস্তলের গুলিতে তোমার বুক ঝাঁঝরা করে দেব। বলো। স্যার 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 আমাকে মাফ করে দিন স্যার, আমি দোষী নই স্যার। আমি কিন্তু এক্ষুনি তোমাকে গুলি করে দেব। স্যার 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 এমনটা করবেন না স্যার, আমি খুন করিনি স্যার। তবে তবে আমি। তামাশা করো না, যা সত্যি সেটাই বলো। সেটাই তো বলছি স্যার। স্যার পিস্তলটা যদি একটু সরাতেন স্যার। একদম পালানোর চেষ্টা করবে না কিন্তু। এবার বলো, মাধবীর রহস্যজনকভাবে নিখোঁজ ও খুন হয়ে যাওয়ার পেছনের কাহিনীতে কে কিভাবে জড়িত ছিল তার সঠিক ও সত্য ঘটনা বলো। বলছি স্যার, বলছি। আজ থেকে 3 বছর আগে প্রত্নবিভাগের মাসুদ নামের এক প্রজেক্ট ডাইরেক্টরের অধীনে রাজবাড়িতে মেরামতের কাজ হচ্ছিল স্যার। আর সেই মাসুদ সাহেব 6 মাস ধরে রাজবাড়ির বাংলোতেই ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল রাজবাড়ির পুরোহিতের মেয়ে মাধবীর উপর। তারপর একদিন প্রচণ্ড গরম পড়ায় সেই সার রাজবাড়ির ছাদে বসে মদ খেয়ে আমাকে আর মকসেদকে ডেকে বলল, এই রাত শুধু তোমার আমার। মকসেদ। জি স্যার। এই বোতলের মুখটা খুলে গ্লাসে 1 পেগ ঢেলে দাও। স্যার এই 1 পেগ খান, আর খাবেন না। হ্যাঁ, এই পেগটা খেয়ে আজ আর খাবো না। স্যার আপনি তাড়াতাড়ি খেতে আসেন, আমি আপনার খাবার। মকসেদ। জি স্যার। একটু থামো। রুস্তম। জি স্যার। আমার সামনে এসে বসো। স্যার এই বসলাম স্যার। এবার বলেন স্যার। আমি জানি তোমাদের চাকরিটা এখনো পার্মানেন্ট হয়নি, তোমরা মাস্টার রোলে আছো। আমি তোমাদের ও ডাক বাংলার বাবুর্চি রতনের চাকরি পার্মানেন্ট করে দেব। এই বাজারে সরকারি চাকরি পাওয়া যে কত কঠিন তা তো তোমরা জানো। জানি, খুব কঠিন স্যার। তোমরা আমার কথা মতো কাজ করলে আমি খুশি হই, এবং তোমাদের চাকরি পার্মানেন্ট হওয়াতে তোমরাও খুশি হবে। অবশ্যই খুশি হব স্যার। স্যার সেই খুশিতে আমরাও, আপনি যা বলবেন আমরা তাই করব স্যার। বাহ, ফাইন ফাইন ফাইন। তোমাদের চাকরি পার্মানেন্ট করতে আমার জন্য যা তোমাদের করতে হবে সেটাই এখন বলবো তোমাদেরকে। আমার কাছে আসো। এখন যা বলবো তোমরা না বলতে পারবে না। ঠিক আছে স্যার, আমরা না বলবো না। যতই কঠিন কাজ হোক স্যার, তবু আমরা সেই কাজ করবই। তাহলে এবার শোনো। তারপর তোমাদের মাসুদ স্যারের কথা মতো সেই কাজ করলে? আমাদের চাকরি পার্মানেন্ট হওয়ার লোভটা সামলাতে পারলাম না। এরপর কি করলে? সেই দিন ছিল বাংলা নববর্ষ। মাধবীদের কলেজে ছিল ফাংশন। সেই ফাংশন শেষ করে মাধবীর বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। মাধবী ও লতা কি একসঙ্গে বাড়ি ফিরছিল? না, মাধবীর বাবা মা বাড়িতে না থাকায় লতা আগেই বাড়িতে চলে এসেছিল। তারপর মাধবীর বাড়ির কাছে আমি অপেক্ষা করতে থাকি। এরপর মকসুদ ভাই, সন্ধ্যা হতে চলল, কিন্তু মাধবী তো এখনো আসছে না। রুস্তম, তুই একটুতেই অস্থির হয়ে যাস, আর এটাই তোর বড় দোষ। কিন্তু তোকে বললাম না, আজ মাধবীর কলেজে নববর্ষের ফাংশন হচ্ছে, সেই জন্য দেরি হচ্ছে। আর তাছাড়া মাধবী যত দেরি করে আসবে আমাদের জন্য সেটা আরো ভালো হবে। এবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? মাধবী যদি আসতে সন্ধ্যা নেমে যায়, তাহলে মাধবীকে তুলে নিয়ে যেতে পারলেই আমাদের আর কেউ দেখতে পাবে না। আমার তোর কেউ যদি তোর হাসির আওয়াজ শুনতে পায় তাহলে আমাদের দেখে ফেলবে। তাই চুপচাপ চল, ওই গাছের আড়ালে লুকিয়ে থাকি।
ওই গাছের পাশে কত বড় জঙ্গল, ওখানে তো অনেক বড় বড় মশা কামড়াবে। ওরে আমার জাদু সোনা, সরকারি ভালো চাকরি করতে চাও আর মাত্র কটা মশার কামড় খেতে পারবে না? পারবো পারবো, পার্মানেন্ট চাকরির জন্য আমি অনেক কিছু করতে পারবো। তাছাড়া সংসারের অভাব, বউ ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে দিতে পারে না বলে ওদের কষ্টের মুখখানার দিকে তাকাতে পারি না মকসুদ ভাই। আর আমার এই কষ্টের কথাগুলো আমি কাউকে বলতে পারি না রে ভাই। যদিও আজকের এই কাজটা করলে অনেক পাপ হবে, তবুও একটু সুখের আশায়। রুস্তম, চুপ কর। ওই দেখ, মাধবী আসছে। আমি ওর পেছন দিক থেকে মাধবীর মুখখানা চেপে ধরবো, আর তুই মাধবীর চোখ মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে খাতে তুলে নিবি। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। এই লতা, দরজাটা খোল। নে ধর। লতা, কি মাধবীকে রুস্তম ভাই চোখ মুখ বেঁধে? আমি মাধবীকে কাঁধে তুলে নিয়ে যাই। তারপর আমি মাধবীকে রাজবাড়ির ভিতরে এক গোপন কক্ষে নিয়ে যাই। সেখানে আমার জন্য অপেক্ষা করছিল মাসুদ সাহেব। তারপর ওরা মাধবীকে নিয়ে আসছে না কেন? হ্যাঁ, তাহলে কি ওরা যদি আমার শিকারে কেউ বাধা দিতে আসে, তাহলে এই পিস্তলের গুলি তাকে আলিঙ্গন করবে। ওই তো রুস্তম মুখে চলে এসেছে। সাবাস রুস্তম, সাবাস। যাও, ঘরের মধ্যে রেখে আসো। সত্যি সত্যি তোমরা খুব ভালো বুদ্ধিমান। স্যার, স্যার, মাধবীর হাতের বাঁধন ও মুখের গামছা খুলে দেবো? না 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 না, শোনো তোমরা, কাল নাগিনীর ফোর্স করে ছোবল দেওয়ার দৃশ্য আমার দেখতে খুব ভালো লাগে। তাই তাই ওইগুলি আমি নিজেই খুলে দিব। নাও, এই টাকার বান্ডিলটা 50,000 টাকা আছে, আর এটা তোমাদের পুরস্কার। তোমরা ভাগ করে নিও। এখন তোমরা বাইরে ভালো করে পাহারা দাও, আর বাবুর্চি রতনকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। শোনো মকসুদ ভাই, আমি পশ্চিম দিকে পাহারা দিতে গেলাম, আর তুমি এই দিকটা সামলাও। ঠিক আছে রুস্তম। তারপর এর পরের ঘটনা আমি আর কিছু জানি না স্যার। তাহলে কে বলতে পারবে? মাধবীকে তাহলে কে খুন করেছিল? মকসুদ ভাই এর পরের ঘটনা বলতে পারবে। ঠিক আছে, তুমি নিজে থেকে দায় স্বীকার করলে, সেজন্য তোমার সাজা অনেক কম হবে, আর পালিয়ে গেলে বাকি জীবন জেলেই থাকতে হবে। ও হ্যাঁ, তোমার স্বীকারোক্তি এই মোবাইলে কিন্তু রেকর্ড হয়ে আছে। স্যার, স্যার, আমাকে বাঁচান স্যার, আমি লোভে পড়ে অপরাধ করেছি স্যার। পাপ করলে শাস্তি পেতেই হয়। স্যার, আমি যা জানি ঠিক তাই বলেছি স্যার, এক বিন্দু মিথ্যা বলিনি স্যার। রুস্তম, তুমি আমাকে মাধবী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা যদি সত্য বলে থাকো, তাহলে তোমার জন্য আমি চেষ্টা করব। বাকিটা আইন আদালতের ব্যাপার। থাকো, আসি। আল্লাহ, আমি লোভে পড়ে খুনের মামলায় জড়িয়ে পড়লাম, তাই আমি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমার যে শাস্তি হবে আমি তাই মাথা পেতে নিব। আল্লাহ, আচ্ছা ধলা, আমাদের রাজবাড়িতে 3 বছর আগে রতন নামে একজন বাবুর্চি কাজ করত, তাকে তুমি চিনতে? হ্যাঁ স্যার, আমরা তো একসাথেই রাজবাড়ির ডাক বাংলোতে কাজ করতাম। সে এখন কোথায় থাকে তা তুমি জানো? হ্যাঁ জানি স্যার। কি জানো?
স্যার, মাধবী যে রাতে খুন হয়ে গেল সেই রাত থেকেই মাসুদ স্যার ও রতন ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে 3 মাস আগে আমি আমার নানার বাড়ি বেড়াতে গিয়ে তার সাথে আমার দেখা হয় স্যার, এক হোটেলে। তারপর জানতে পারি সে 2 বছর দুবাইতে ছিল। এরপর দেশে এসে আমার নানার বাড়ির গ্রামের বাজারে একটা হোটেল খুলেছে। রতনের সেই হোটেলটা এখান থেকে কত দূরে হবে? স্যার, প্রায় 1 ঘন্টার পথ। স্যার, যাবেন সেখানে? চলো ঘুরে আসি। সামনে সোজা গিয়ে একটু ডান দিকে যাবেন স্যার। ঠিক আছে। রতনের হোটেলের একটু দূরে গাড়ি থামাতে বলবো। ঠিক আছে স্যার। স্যার, ওই যে সামনে যে হোটেল দেখছেন ওইটাই রতন ভাইয়ের হোটেল স্যার। ধলা, তুমি রতনকে গিয়ে বলবে তোমার মামাতো ভাই অনেক দিন পর দেশে এসেছে, তাই তার দাদা দাদির দোয়া খায়ের অনুষ্ঠানের জন্য তেহেরি ও মিষ্টির অর্ডার দেবে। এই কথা বলে আমার কাছে রতনকে ডেকে নিয়ে আসবে, আর আমি গাড়িটা সামনে দাঁড় করাচ্ছি। আচ্ছা স্যার। ধলা, একটু এদিকে আসছি স্যার। বাইরে বেশ গরম, তাই গাড়ির ভিতরে রতনকে নিয়ে আসো। আচ্ছা স্যার। রতন ভাই, বাইরে অনেক গরম, তাই আপনাকে নিয়ে গাড়িতে বসতে বললো স্যার। আসেন। একটাও কথা হবে না, গাড়ির সব দরজা বন্ধ, তাই পালানোর চেষ্টা একদম করবে না। আর যদি 19-20 করো তাহলে পিস্তলের গুলি। কিন্তু আমার অপরাধ কি? মাধবী যেদিন খুন হয় সেদিনের ঘটনা সব খুলে বলো। যদিও আমি সব জেনে গেছি, তবুও তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আর যদি তুমি সত্য স্বীকারোক্তি দাও তাহলে তোমার সাজা কমও হতে পারে। এবার বলো। সেদিন রাতে মকসেদ ভাই এসে বলল, রতন, রতন। মকসেদ ভাই, ওই মাসুদ স্যার আজ হাঁসের মাংস খাবে বলেছিল, তাই এতক্ষণ হাঁসের মাংস কষাচ্ছিলাম। স্যার তোকে রাজবাড়ির পেছনের ঘরে ডাকছে, আর ভোনা হাঁসের মাংস নিয়ে যাস। আচ্ছা মকসেদ ভাই। তারপর কি হলো? আমি কষা মাংস নিয়ে স্যারের ঘরের কাছে যেতেই মাধবীর চিৎকার শুনতে পাই। ঘরের ভিতরে মাসুদ স্যার মাধবীর ইজ্জত নেওয়ার জন্য ধস্তাধস্তি করতে থাকে। তখন খবরদার, খবরদার বদমাইশ, আমার কাছে আসবি না। সর, সর এখান থেকে। তাই কি হয় করে আমার ময়না পাখি, আমার জানের টুকরা তোতা পাখি, এসো আমার কাছে আসলে, এসো, আমার কাছে আসলে একটু আদর করি। তোকে আমি লাথি মেরে। তাই তাহলে তাহলে তো তোর কাছে যেতেই হচ্ছে। এই না না না, আমাকে আমাকে ছুলে আমি কিন্তু কামড়িয়ে দিব। সেটা তো আরো ভালো। আয় 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 আমার আয় আয়। এই তো লক্ষ্মী মেয়ে। এবার কাছে এসো, আদর করি কাছে এসো 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 এসো। আরে ওরে মরে গেলাম। ওরে রতন। জি স্যার। মাধবীকে ধর। আচ্ছা স্যার। এই ধরে ফেলেছি স্যার। ওই মাগিকে ধরে থাক, আমি আসছি। আচ্ছা স্যার, এই ধরে থাকলাম স্যার, ধরে থাকলাম। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তোমাদের মাধবী, আমি ঠাকুরের মেয়ে মাধবী, আমি লতার বড় বোন। তোমরা এসো, আমাকে
স্যার, স্যার কি করব? দাঁড়া, আমি আসছি। রতন ভাই আমাকে ছেড়ে দাও। আমরা চাকরি করে খাই, তাই স্যারের কথা মতো চলতে হয়। ঠিক আছে, আমি চিৎকার দিতে শুরু করলাম, কে আছো, কে আছো, আমাকে বাঁচাও। শয়তান মাসুদ আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ স্যার, এই গ্রামের সব মানুষ মনে হয় এই রাজবাড়ির দিকেই ছুটে আসছে। তাই তাহলে এখন কি করব, কি করব? রতন, তুই মাধবীকে গলা টিপে মেরে ফেল, আর আমি গ্রামের মানুষকে গুলি করে মারছি, গুলি করে মারছি। রতন ভাই আমাকে ছেড়ে দাও, দোহাই লাগে আমাকে ছেড়ে দাও। আমার চাকরি বাঁচাতে তোমাকে মারতেই হবে, কারণ আমরা হুকুমের দাস, তাই তাই তোকে মরতেই হবে। এই তোর গলা টিপে ধরলাম, তোর চেয়ে আমার জোর কতটুকু এবার দেখ। স্যার, মাধবী আর নিঃশ্বাস নিচ্ছে না। স্যার, আর কোনোদিন মাধবী আমাকে ভাই বলে ডাকবে না, ডাকবে না স্যার। মাধবী চিরতরে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে স্যার। এখন কান্নার সময় নয়, তুই এখন চলে আসো। মাধবীকে এই রাজবাড়ির ভিতরে কোথাও আমরা পুঁতে ফেলি, তারপর আমরা এই রাজবাড়ি ছেড়ে পালিয়ে যাব অনেক দূরে। পুলিশ আমাদের ধরে ফেলবে, আমাদের দুজনের ফাঁসি হবে। নে নে নে, হ্যাঁ হ্যাঁ, চলেন স্যার। এরপর কি হলো? তারপর সেই রাতে ঝড় বৃষ্টি শুরু হয়। আমরা সেই ঝড় বৃষ্টির মধ্যেই মাধবীর লাশটা রাজবাড়ির কোনার এক ঘরের পাশে পুঁতে ফেলি। তারপর রাজবাড়ি ছেড়ে আমরা একসাথে প্রথমে ঢাকা, পরে দুবাই চলে যাই। তোমার সেই স্যার এখন কোথায়? 3 মাস পরে স্যার কোথায় যে পালিয়ে গেল সেটা কেউ জানে না। পরে শুনেছিলাম সে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রতন, এখন যে তোমার সাজা হবে? আমি জানি সত্য কখনো চাপা থাকে না, আর পলাতকের জীবন নিয়ে আমিও ক্লান্ত স্যার। তাই আজ সব সত্য বলে আমি নিজেকে হালকা করতে পারলাম। তাহলে এবার বলো, মাধবীকে কোথায় পুঁতে রেখেছিলে? সেই জায়গাটা আমাদের দেখিয়ে দাও। বেশ, তাহলে চলে রাজবাড়িতে যাই। এইখানে মাধবীর লাশ আমিও মাসুদ স্যার মিলে পুঁতেছিলাম। ধলা, এইখানে খনন করার ব্যবস্থা করো। ওসি সাহেব। জি স্যার। আপনারা মাটি খোঁড়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। আচ্ছা। যদি এখানে মাধবীর কোনো চিহ্ন পাওয়া যায় তাহলে রুস্তম, রতন ও মকসেদকে থানায় নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, আমরা অপেক্ষা করছি।
পথিক ভাই, সত্যি আপনি বড় অদ্ভুত মানুষ। ময়না, হঠাৎ এই কথা বলছো কেন? পথিক ভাই, আপনি এই রাজবাড়িতে না এলে আমার বান্ধবীর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার রহস্যটা রহস্যতেই থেকে যেত, এবং মাধবীর আত্মা হয়তো চিরকাল এই রাজবাড়ির চার দেওয়ালের ভেতরে বন্দি কয়েদির মতো অথবা খাঁচার পাখির মতো ডানা ঝাপটে গুমড়ে কেঁদেছে তো অবিরাম। ময়না, এখনো আমি মাধবীর আত্মাকে মুক্ত করতে পারিনি। আপনি তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনি না এলে সেটাই বা কে করত? মাধবীকে তুমি খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, তবে আপনার মতো হয়তো মাধবীকে এত ভালোবাসতে পারিনি, এবং আপনার মতো মানুষকে আর কেউ খুঁজে পাবে না। পথিক ভাই, মনে হচ্ছে আপনি কিছু ভাবছেন। হ্যাঁ, ভাবছি। আজ যদি মাধবীর আত্মাকে মুক্ত করতে পারি, তাহলে আবার দায়িত্বটা শেষ হয়ে যাবে। তারপর আমি কি নিয়ে সারাক্ষণ থাকবো? স্যার, স্যার, ওই ঘরের মেঝের নিচে খুঁড়তে খুঁড়তে এই হার ও মালার লকেটটা পাওয়া গেছে স্যার। হয় না? দেখো তো, দেখো তো এই লকেটটা কি মাধবীর হতে পারে? দেখি। পথিক ভাই, এটাই মাধবীর মালার লকেট। ঠিক এইরকম আরেকটা লকেট লতার গলায় আছে। ময়না, ওই তো লতা দাঁড়িয়ে আছে। তুমি লতাকে এখানে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। লতা, দেখি। পথিক ভাই, এই দেখেন, মাধবীর লকেটের মতো লতার লকেটও। এই নিন, ভালো করে দেখেন। দেখি দেখি, এ তো একেবারে হুবহু। শুধু পার্থক্য, একটাতে লতা লেখা আছে আর অন্যটায় লেখা আছে মাধবী। ধলা, তুমি পুলিশকে চলে যেতে বলো, আর শাস্ত্রমতে মাধবীর সৎকারের ব্যবস্থা করো। লতা, তোমার নিখোঁজ হয়ে যাওয়া বোনের আত্মার মুক্তি দিয়ে তার দেহের অংশ বিশেষের সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। এতে কি তুমি খুশি? লতা, না লতা, না, চলে যেও না, আমার কথা শোনো লতা। মাধবী, তুমি যে সময় আমার কাছে আসতে, সেই রাতের প্রহর অনেক আগেই পেরিয়ে এসেছে। তাহলে তুমি কখন আসবে? কখন আসবে? এই মাধবী, তুমি বলেছিলে একবারের জন্য হলেও আসবে, এক পলকের জন্য হলেও আসবে। আর আমি তোমার আশার অপেক্ষায় প্রহর গুনছি। জানো মাধবী, আজ তোমার আত্মার মুক্তি দিতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। তুমি মুক্ত হয়ে চলে গেছো, হয়তো এই রাজবাড়ি ছেড়ে অনেক দূরে। তাই আমিও তোমার মতো এই রাজবাড়ি ছেড়ে একটু পরে ভোর হলে চলে যাব অনেক দূরে, হয়তো কোনো ঠিকানা না জানা গন্তব্যের পথে। শুধু যাবার আগে বলে যেতে চাই, তোমার সাথে আমার আত্মার যে সম্পর্ক গড়ে উঠেছিল তা শুধুই প্রেম, ভালোবাসা, যার স্মৃতি আমি সারা জীবন বয়ে বেড়াবো নিঃস্ব হয়ে।
একেবারে নিঃস্ব হয়ে। স্যার, সত্যি আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? আজগর, তুমি ও ধলা তোমাদের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না আজগর। স্যার, আপনার কথা আমরাও কেউ কোনো দিন ভুলতে পারবো না। আপনি যেভাবে মাধবীর খুন হয়ে যাওয়ার রহস্য বের করলেন এবং মাধবীর আত্মার মুক্তি দিলেন, এই বিষয়টা সবাই ভুলে গেলেও কোনো দিন লতা ভুলতে পারবে না। তোমরা সবাই ভালো থেকো, আমি চলি। স্যার, লতা ও ধলার সাথে দেখা করবেন না? আমি ওদের চোখের সামনে দিয়ে চলে যেতে পারবো না বলেই এই ভোরবেলা চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করো। আসি। আরেকটি সুন্দর সকাল দেখব বলে হতাশাগুলো বুকের গহীনে আগলে রেখে সাজিয়ে রেখেছি উৎসবের ডালা। নতুনভাবে তোমাকে পাবো বলে হাজারো কথামালা সাজিয়ে রেখেছি। কে 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 মাধবীর এই কবিতা আবৃত্তি করে? কই, কেউ তো নাই। তাহলে তাহলে কবিতার ছন্দ কোথা থেকে শোনা যাচ্ছে? কি মাধবী? মাধবী তুমি? আমি লতা। কিন্তু এ তো মাধবীর কবিতা। তুমি ভুল শুনেছ, কবিতাটা মাধবীর নয়, আমার। হ্যাঁ, লতার কবিতা। কিন্তু লতা তো বোবা, সে তো কথা বলতে পারে না। তাহলে তখন লতা বোবা ছিল। লতা, এখন তো তুমি কথা বলতে পারছো। হ্যাঁ, আমি নিজের মনেই প্রতিজ্ঞা করেছিলাম মাধবীর যতদিন মৃত্যুর রহস্য প্রকাশ না হবে ততদিন আমি কথা বলবো না। কিন্তু আজ তোমার দয়ায় মাধবীর মৃত্যু রহস্য সবাই জানতে পেরেছে। মাধবীকে যারা খুন করেছে তারা আজ ধরা পড়েছে, হয়তো আগামীতে শাস্তিও হবে। সেই জন্যই আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। শুনে খুশি হলাম। এখন আমি যাই। কোথায় যাচ্ছ? নিজের বাড়িতে। কেন কেন আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ? এসব কি বলছো তুমি? আমাকে ছাড়ো, ছাড়ো লতা। আমি লতা। এই লতাই মাধবীর বেশ ধরে তোমার কাছে যেতাম, তোমাকে জড়িয়ে ধরতাম, তোমার বাহুবন্ধনে বারবার ধরা দিতাম, রাত জেগে তোমার দেখাশোনা করতাম। এক রাতে তোমার বুকে আমি মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সে রাতে দুজনকে খুব আদর সোহাগ করেছিলাম। সে আমি। আমার এই লোমকূপে তোমার দেহের সৌরভ ছড়িয়ে আছে। তুমি কেন করলে লতা? আমার বোনের প্রতিশোধ নেয়ার জন্য। আমি স্বচক্ষে দেখেছি রুস্তম মাধবীকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু তুমি লতা না হয়ে মাধবী হয়ে আসলে কেন? এই জন্য যে সবাই জানতো এই রাজবাড়ির ভেতরে মাধবীকে খুন করে পুঁতে ফেলা হয়েছে। তাই মাধবীর আত্মা রাতে ঘুরে বেড়ায় এবং সেই আত্মা অনেককে ভয় দেখিয়ে থাকে। তাই আমি সিদ্ধান্ত নেই আমি নিজেই মাধবীর আত্মার রূপ ধারণ করে তোমার কাছে যাব। কিন্তু কেন? আমি ভেবেছিলাম তুমি মাধবীকে ভালোবেসে ফেলতে পারো, তাহলে তার হত্যার প্রতিশোধ নিশ্চয়ই তুমি নেবে। তুমি তো বেশ চালাক মেয়ে। আচ্ছা, তুমি আমার কাছে আসতে কোন পথ দিয়ে? রাজবাড়ির ভিতরে মাটির নিচ দিয়ে
একটা চোরা কুঠুরি আছে। সেই কুঠুরি থেকে একটি গুপ্ত পথ সোজা মন্দিরের দিকে চলে গেছে। সে আমলে রানীরা ওই পথ দিয়েই মন্দিরে যেত, তাই ওই পথের কথা স্রেফ মন্দিরের পূজারী জানত। সেই কারণে আমিও জানতাম। আর সেই তীব্র কর্পূরের গন্ধ? এ কি, তুমি তোমার শাড়ির আঁচল থেকে একটা গাছের শেকড় 2 হাত দিয়ে এমন করে ঢুলছো কেন? আরে এই তো সেই গন্ধ পাচ্ছি, মানে সেই কর্পূরের গন্ধ। তাহলে তাহলে তোমার এই গন্ধে কোনো কিছু হয় না কেন? আরে তোমার শাড়ির ওই আঁচল থেকে আরেকটা শেকড় বের করলে কেন? আর ওই শেকড় হচ্ছে ওই গন্ধের প্রতিষেধক। আচ্ছা, এটা আমি মুখের ভেতর করে নিয়ে আসতাম, তাই আমার কিছু হতো না। বড় অদ্ভুত ব্যাপার। তুমি বড় চালাক ও জ্ঞানী মেয়ে। মাধবী, না মানে লতা, আমি তোমাকে মাধবী বলেই ডাকি। লতা তো তার বোনের হত্যাকারীদের দেখার জন্যই বেঁচে ছিল। এখন আমি তোমার কাছে মাধবী হয়েই বেঁচে থাকবো। সত্যি? সত্যি। তবে আমাকে আদর সোহাগ না করলে ওই মাধবীর ভূত হয়ে তোমার ঘাড় মটকিয়ে দিব এইভাবে। লতা, গলাটা ছাড়ো না। আরে লাগছে তো। এবার বোঝো ভূতের সাথে প্রেম করার জ্বালা। ছাড়ো না। কে আছো? বাঁচাও, আমাকে গলা টিপে ধরেছে। ওরে বাবারে, আমাকে ভূতে ধরেছে।